হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সংস্কৃত পাঠ্যচক্র থেকে আমি সংস্কৃত অনুবাদ শেখাবো। তার আগে তোমাদের শুভ নববর্ষ। কেমন আছো তোমরা? আজকে যেটা শেখাবো সেটা লট লকারের অর্থাৎ বর্তমান কাল দিয়ে তোমাদের অনুবাদ শিক্ষা। এবং এই লট লকারে করতে গেলে তোমাদের একটা ফর্মুলা আছে, যেটা কি আছে না তি তস অন্তি সি থস থ মি বস ম, অর্থাৎ প্রথম পুরুষের এক বচনের তি এবং দ্বিবচনের তস। এবার তসে এই দন্তস্বটা উঠে গিয়ে এখানে তোমার বিসর্গ হয়, আর এটা হলো বহুবচনের অন্তি অর্থাৎ বহুবচন। এবার মধ্যম পুরুষে সি ও এক বচনে দ্বিবচনে থস অর্থাৎ দন্তস্ব উঠে গেলে থ হয়, আর বহুবচনে থ। আর প্রথম পুরুষে এক বচনে মি, দ্বিবচনে বস, একই সূত্র ধরে দন্তস্ব উঠে গিয়ে ব হয়, ব। আর এখানেও বহুবচনে মস অর্থাৎ দন্তস্ব উঠে গিয়ে ম বিসর্গ হয়। এবার আমরা এই সূত্র ধরে কিভাবে বর্তমান কালে রূপ নিয়ে অনুবাদ করব সেটাই দেখা। দেখো বন্ধু বা স্টুডেন্ট, এখানে কি আছে না তি প্রথম পুরুষ এক বচনে। এবার আমরা কি করি না প্রথমে গম ধাতু দিয়ে শুরু করি। গম অর্থাৎ কি, গমের অর্থ হলো যাওয়া। এই গম ধাতুটার থেকে নিষ্পন্ন রূপ হয় গচ্ছ, অর্থাৎ গম থেকে হয় গচ্ছ। এই গচ্ছটা কি ফর্মুলার যেটা আছে তার আগে যুক্ত হবে। যেমন ধরো দেখো এখানে লট প্রথম পুরুষ কি না প্রথম পুরুষ, যে প্রথম পুরুষ অর্থাৎ সে তাহারা, প্রথম পুরুষের সে তাহারা এবং সে তাহারের যেমন এক বচন অর্থাৎ একজন, দ্বিবচন দুজন, বহুবচন বহুজন। আর মধ্যম পুরুষের বেলায় কি না তুমি তোমরা, তুমি এক বচনে সি, দ্বিবচনে থ এবং বহুবচনে থ। আর প্রথম পুরুষ মানে আমি আমরা, সেখানে কি মি এক বচনে, ব দ্বিবচনে এবং মহ বহুবচনে। অর্থাৎ কি আমরা ছোট্ট থেকে একটা সূত্র ধরিয়ে দিচ্ছি, তাহলে এগুলো একদম নিজেদের আয়ত্ত হয়ে যাবে। কেমন ধরো আমি, এটা সরি উত্তম পুরুষ, এ কি না আমি উত্তম, তুমি মধ্যম, সে তাহারা প্রথম। আমি উত্তম, তুমি মধ্যম, সে তাহারা প্রথম, প্রথম পুরুষ। এবার দেখো গম, এখানে প্রথম পুরুষ অর্থাৎ সে তাহার রূপ হবে। এবার আমরা তো আগেই জানি অকারান্ত শব্দ নর, অর্থাৎ অকারান্ত যাবতীয় শব্দ হবে নর শব্দের মতো। এবার ধরো রাম, রাম সে তাহারা থার্ড পার্সন অর্থাৎ একটি না প্রথম পুরুষ রাম। রামও কি করি আমরা না শব্দরূপের বেলায় প্রথম আর এক বচন হয় রাম, রাম। এবার এই গচ্ছটা আগে যুক্ত করে দাও, গচ্ছ তি, গচ্ছ তি। তাহলে কি হলো বন্ধুরা, গচ্ছতি অর্থাৎ রাম যায়। কে যায়? রাম যায়। এখানে প্রথম পুরুষ সে তাহারা এবং এক বচন হলো তি, তি যুক্ত হলো এবং গম থেকে গচ্ছ অর্থাৎ রাম যায়, একজন যায় এক বচন। এবার দ্বিবচনের বেলায় কি হবে, দ্বিবচনে কি না রাম শব্দ বলেছে, আগেই বলেছে অকারান্ত রূপ নর শব্দের মতো। নর শব্দের দ্বিবচন কি হয় অর্থাৎ দ্বিবচনে নরৌ, এখানে হয় কি হয়ে যাবে না
রামং। রামং, এখানে দেখো ত বিসর্গ হয়ে যাবে, তাহলে রাম গচ্ছ ত। অর্থাৎ এখানে কি এক বচন, অর্থাৎ রাম একজন যায়, এখানে রামেরা দুজন যায়। এবার কি পড়ে থাকলো না বহু বচন, একই শব্দ রাম অর্থাৎ নর শব্দের মতো, সেখানে নর শব্দের বহু বচন কি হলো না নরা। এখানে তাই রাম শব্দের বহু বচন হবে রামা। তাহলে এখানে কি হবে না রামা গচ্ছন্তি, রামা গচ্ছন্তি অন্তি রূপ হয়ে গেল। তাহলে কি হলো ছাত্ররা, যে রামেরা যায়, এখানে বহু বচন হয়ে গেল প্রথম পুরুষ। এবার বাকি থাকলো কি না মধ্যম পুরুষের। মধ্যম পুরুষ একই রকম ভাবে গমের গচ্ছ, এবং এখানে মধ্যম পুরুষ কি বলেছি, মধ্যম পুরুষের অর্থ কি না তুমি তোমরা। এটাও দেখো, এটা গেল প্রথম পুরুষ, প্রথম পুরুষ। এবার মধ্যম পুরুষের কি হয় না মধ্যম পুরুষের কি হয় দেখো, মধ্যম পুরুষের বেলায় এই সি অর্থাৎ কে যায় না তুমি। তুমি কি রূপ হয় না তুমি যুষ্মৎ শব্দের, যুষ্মৎ শব্দের অর্থাৎ তুমি যুষ্মৎ শব্দের প্রথমার এক বচন কি হয়, তোমরা একাদশ শ্রেণীতে শব্দরূপ সম্পর্কে আলোচনা করেছ। সেখানে বলা আছে কি না, সেখানে তোমার তম অর্থাৎ কিনা এক বচন একজনের বেলায়। তাহলে তম তম গচ্ছসি, তম গচ্ছসি অর্থাৎ কি না তুমি যাও। এখানে রাম যায়, এখানে প্রথম পুরুষের বেলায়, এখানে কি হলো না তম গচ্ছসি মানে তুমি যাও। এবার এটা চলে গেলাম এক বচনে। এবার দ্বিবচনে কি হয় না দ্বিবচনের বেলায় যুষ্ম শব্দের প্রথম আর দ্বিবচন কি না প্রথম আর দ্বিবচন হলো যুবাম। তাহলে যুবাম গচ্ছ থ, যুবাম গচ্ছ থ অর্থাৎ কিনা এখানে তোমরা কজন যাও না দুজন যাও। এইবার বহু বচনের বেলায় কি হয় না যুষ্মৎ শব্দের প্রথম আর বহু বচন কি হয় না যুয়ম। এবার আমরা দেখছি তোমরা যুয়ম, যুয়ম কি না গচ্ছ থ, এখানে গচ্ছ থ ছিল দ্বিবচনে, এখানে গচ্ছ থ। গচ্ছ থ তাহলে কি হলো না তোমরা যাও। এবার আমরা উত্তম পুরুষের রূপ নিয়ে আলোচনা করব। উত্তম পুরুষের বেলায় মনে রাখতে হবে যে গচ্ছর পরে আর উত্তম পুরুষের বেলায় একটা আকারের আগম ঘটে। তাহলে আকারের আগম ঘটলে কি হবে দেখো, এখানে আছে কি না
নি। এবার উত্তম পুরুষের কি হয়? উত্তম পুরুষে আমি আমরা, অর্থাৎ সেখানে আমি আমি শব্দরূপ অস্মৎ, সেখানে অস্মৎ শব্দের প্রথম আর এক বচন হলো অহম। আর এখানে লিখলাম আমি অহম। এখানে লিখছি আমি অহম অহম। এবার বলেছি এখানে গমের ক্ষেত্রে বা সবের ক্ষেত্রে উত্তম পুরুষের বেলায় লট লকারে একটা আকারের আগম হয়, অর্থাৎ গচ্ছ ছিল, গচ্ছর একটা আকারের আগম হলো। এবার কি হলো সেটা? গচ্ছামি। গচ্ছামি অর্থাৎ কে যায়? এক বচনে, অর্থাৎ আমি যাই, অহম গচ্ছামি। এবার দ্বিবচনে কি হবে না? অস্মৎ শব্দের প্রথম আর দ্বিবচন হলো আবাম। সেখানে দেখো আবাম গচ্ছাব, অর্থাৎ ব বিসর্গ। বলে দিয়েছি দন্ত সোটা উঠে এখানে বিসর্গ হয়। সেখানে কি না অনেক সূত্র আছে, সসজুসুরু দ্বারা র, তার র হয়ে খড়াবসন বিসর্জনীয় সূত্র অনুসারী রটা বিসর্গ হয়ে যায়, সেখানে বিসর্গ হয়ে যায় সবের ক্ষেত্রে। এই বিসর্গ তার আগম কি করে হলো সেটা। এবার উত্তম পুরুষে কি হলো না? উত্তম পুরুষের দ্বিবচনের বেলায় আবাম গচ্ছাব। আবাম গচ্ছাব অর্থাৎ দ্বিবচন, আমরা দুজন যাই। এবার কি হলো না? আমরা সকলে যাই, অর্থাৎ বহু বচন। সেটা কি হবে না? অস্মৎ শব্দে উত্তম পুরুষে বহু বচন হলো বয়ম। বয়ম বয়ম এখানে গচ্ছর আকার দিলে কি হয়ে যায়? গচ্ছাম। গচ্ছাম অর্থাৎ আমরা সকলে যাই। এবার এখানে লট লকারের রূপে অর্থাৎ বর্তমান কালে আমরা অনুবাদ শিক্ষার প্রথম ধাপ পেলাম। এবার ছোট ছোট সেন্টেন্সগুলো কিভাবে বড় বড় আরো বড় করা যায় সেটার দিকে আমরা নজর দেব। কি হবে সেন্টেন্স ছোট থেকে বড় সেন্টেন্স করা যায় সেখানে আমরা নজর দেব। তার আগে বলি, তোমরা একাদশ শ্রেণীতে কারক সম্পর্কে অবগত আছো। সেই কারকে কারক এখানে লাগবে প্রাসঙ্গিক। কি না আমাদের তিনটে বিভক্তি আছে। কি কি না একটা হলো শব্দ বিভক্তি, একটা কারক বিভক্তি, আর একটা অর্থভেদে বিভক্তি। এবার আমরা যেহেতু কারক সম্পর্কে অবগত আছি, তাই কারক বিভক্তির এক একটা রূপ ধরে সরল সেন্টেন্স বা বাক্য রচনায় ব্রতী হবে। কিভাবে না দেখো, আমরা প্রত্যেকটা কারকের একটা নির্দিষ্ট অর্থ জানি, সেখানে সেই কারকের অর্থ কি এবং সেই কারকের এক একটা নির্দিষ্ট বিভক্তি আছে, ব্যতিক্রম ছাড়া অর্থ এবং শব্দভেদে ছাড়া নির্দিষ্ট একটা অর্থ আছে। যেমন কি যেমন যেমন ধরো না কি না কর্তৃকারক।
কর্তৃকারক, কর্তৃকারকে আমরা আমাদের কি অর্থ না কর্তৃকারকে নির্দিষ্ট অর্থ হলো কে বা কারা। কে বা কারা অর্থে আমরা সাধারণত কর্তৃকারক ব্যবহার করি। তাহলে কি হলো না এখানে কর্তৃ বা কর্তা, সেখানে কি হলো না নির্দিষ্ট চিহ্ন হলো কে বা কারা। কে বা কারা, কে বা কারা। কে বা কারা, এই কে বা কারা কি হয় না কে বা কারার নির্দিষ্ট বিভক্তি আমরা যদি কর্তৃকারকে সাধারণত কর্তৃকারকে প্রথমা হয় সেখানে তার এখানে লিখব প্রথমা, প্রথমা। আর তারপর চলে যাবে কর্মকারক। কর্মকারকের কি উদাহরণ, কর্মকারকের নির্দিষ্ট চিহ্ন হলো কি অর্থে না কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে। এই কি বা কাকে এটা কি না এটা হলো দ্বিতীয়া বিভক্তি, অর্থাৎ নির্দিষ্ট কারক অনুযায়ী বিভক্তি হবে কর্মে দ্বিতীয়া। আর এরপর চলে গেল কি না করণ। করণ, সেই করণের চিহ্ন কি না করণের চিহ্ন হলো দ্বারা বা দিয়া, দ্বারা দিয়া, এটা হবে তৃতীয়া। আর এরপর কি কর্তৃকরণ সম্প্রদান। সম্প্রদান কারকের চিহ্ন হলো নিমিত্ত জন্য, নিমিত্ত জন্য, এরা চতুর্থী। আর সম্প্রদান কারক কি হয় না নিঃস্বার্থভাবে দান করা বোঝাতে সম্প্রদান হয়, কিন্তু এখানে নিমিত্ত বা জন্য এর চিহ্ন। এবার কি হলো না অপাদান। অপাদানের চিহ্ন কি হইতে থেকে চেয়ে, হইতে থেকে বা চেয়ে। বলি না আমার চেয়ে সে ছোট বা আমার চেয়ে সে বড়, এই চেয়ে হইতে থেকে চেয়ে, সেখানে কি হলো না পঞ্চমী, পঞ্চমী। এবার কি অপাদানের পর আসে আমাদের সম্বন্ধ। এবার মনে রাখতে হবে সম্বন্ধ কারণ নয়, কারণ সম্বন্ধ সঙ্গে কোনো ক্রিয়ার যুক্ত নেই। অর্থাৎ কি না কারক কাকে বলে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সঙ্গে যা সম্বন্ধ থাকে সেই কারক বলে। কিন্তু সম্বন্ধটা পদ, কিন্তু লিখতে হবে কেন যেটা আমাদের ষষ্ঠী বিভক্তি আছে, বিভক্তি, তাই সম্বন্ধ। সম্বন্ধ কি না সম্বন্ধ চিহ্ন হলো কার বা কাদের, কার বা কাদের। এটা কি
বিভক্তি না ষষ্ঠী। এবার আসা যাক সপ্তমী। সপ্তমী অর্থাৎ এখানে কি অধিকরণ কারক নির্দিষ্ট আছে, অধিকরণে সপ্তমী হয়। অধিকরণে চিহ্ন কি না কখন, কোথায় আর কিসে। এটা হলো না সপ্তমী। অর্থাৎ সাধারণত আগেই বলেছি এর ব্যতিক্রম আছে, যে কি না বিভক্তির ব্যতিক্রম বললাম, এটা কারকের নির্দিষ্ট বিভক্তি, কিন্তু আরও আছে শব্দ বিভক্তি, অর্থ বিভক্তি, সেগুলো সম্পর্কে পরে আলোচনা হবে। এখন এখানে আমরা অনুবাদ শিখব, কারকটা সাধারণত ধরে আমরা এগোব। কে কারা, এবার দেখো এখানেই একটা উদাহরণ আছে, না কি কে যায় রাম যায়। তাহলে কে কারাতে পেলাম আমরা, কে যায় রাম যায়, রাম গচ্ছতি। এটা কি না প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি আর নির্দিষ্ট কে যায় বলেছি না কর্তৃকারক, তাহলে রাম যায় রাম গচ্ছতি, প্রথমা হলো। এবার আমি বলেছি কারা যদি হয় তাহলে কি রামেরা, সেখানে বহু বচন, যে রামা গচ্ছন্তি, রামা গচ্ছন্তি, অর্থাৎ বহু বচন হবে রামা গচ্ছন্তি, রামেরা যায়, কে কারা মিলে গেল প্রথমা। এবার আসলো কর্ম। কর্মে অর্থাৎ কর্মতে কি চিহ্ন, কি বা কাকে। এবার আমরা যেহেতু কারক এই শব্দ রূপ করেছি, তাই এখানে আগের ক্লাসে করেছি, তাই এখানে আমরা আলোচনায় আসব কি বা কাকে। বলছি রাম ভাত খায়, রাম কি খায় না ভাত। এবার কি বা কাকে দ্বিতীয়া, সেখানে আমরা কি করি না অন্ন শব্দ, অন্নম, সেখানে অন্নমে কি হয় না অন্ন শব্দে নর শব্দের মতো কি হয় না কর্মে দ্বিতীয়া, সেখানে দ্বিতীয়াতে হয় অন্নম, রাম অন্নম, অন্নম ফলম অন্নম, রাম অন্নম কি হয় না অন্নম খাদতি। খাদতি কি করে হলো না খাদ ধাতু, খাদ ধাতু অর্থ হলো খাওয়া। এখানে যেমন গমে অর্থাৎ যাওয়া ছিল গচ্ছতি, এখানেও একই ফর্মুলায় হবে খাদ ধাতু খাদতি, রাম অন্নম খাদতি। এখানে ম অনুস্বার, এই নিয়ে ভেদাভেদ থাকবে না, এখানে কিন্তু অনুস্বার বসবে। অনুস্বার কেন বসবে না এখানে হবে অন্নম, পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মটা হয়ে যায় অনুস্বার, এখানে পরে ব্যঞ্জন বর্ণ আছে খ, সেই জন্য হয়ে গেল অন্নং। মহানুস্বার বলে একটা সূত্র আছে, সেই সূত্র ধরে এখানে ম না হয়ে অন্নম হয়ে গেল। তাহলে রাম অন্নম খাদতি, রাম কি খায়, রাম ভাত খায়, রাম অন্নম খাদতি। রাম এবার গেল। এবার
কি হলো দ্বারা দিয়া, অর্থাৎ করণ। করণের ক্ষেত্রে কি হয় না, আমরা জানি তৃতীয়া অর্থাৎ তৃতীয়া বিভক্তিতে কি হয়, আমরা যেহেতু অকারান্ত নিয়ে আলোচনা করছি তাই নরর বেলায় কি হয় সেটা দেখি। নরে তৃতীয়ার এক বচন হলো নরেন। দ্বিতীয়তে লেখা হয়নি, এবার দেখো এটা কি হলো না নরেন। নরেন কার দ্বারা না নরেন, নরন অর্থাৎ কি বলি রাম কলম দিয়ে লিখছে। এখানে কি হয় না রাম শব্দের তৃতীয়ার এক বচন হয় রামেন। রামেন কি হলো না তৃতীয়ার এক বচন। তোমরা জানো যে তৃতীয়ার নর শব্দের তৃতীয়ার এক বচন হলো নরেন। তাহলে কি হলো রামেন, রামের দ্বারা নয়, কি বলছি না রাম কলমের দ্বারা লিখছে। তাহলে রামও পেয়ে গেলাম। রাম কিসের দ্বারা লিখছে, কলমেন। কলমেন লিখতি, রাম কলমেন লিখতি। লিখ ধাতু, লিখ ধাতু এই তি এবং লিখ ধাতুতে এটা হলো তি যুক্ত হয়ে হয় লিখতি। লিখ ধাতু অর্থ হলো লেখা। রাম কলম দিয়ে লিখছে, এটা পেলাম এই যে দিয়া। রাম কলম দিয়ে লিখছে, রাম কলমেন লিখতি, এটা হলো তৃতীয়া। এবার দেখো, এবার চতুর্থীতে বলছি নিমিত্ত জন্য। নিমিত্ত জন্য কি না রামের জন্য বই, রামের জন্য বই। রাম শব্দের চতুর্থী অর্থাৎ নর শব্দের চতুর্থী এক বচন হলো নরায়ণ। সেক্ষেত্রে হবে রামায়। অর্থাৎ এবার রামকে রামায় পুস্তকম, রামায় পুস্তকম। এবার যে রামায় পুস্তকম এখানে কি না দাও, সেখানে কিন্তু লোট বসবে। কিন্তু যেহেতু আমরা লট সম্পর্কে আলোচনা করছি তাই রামায় পুস্তকম, রামের জন্য বই। বা এটা থাকলো এখানে দেহি লেখা উচিত ছিল, কারণ কি সম্প্রদানে নিঃস্বার্থভাবে দান করা বোঝায়। কিন্তু আবার আমরা এও দেখেছি প্রতিকার অর্থে আমরা চতুর্থী ব্যবহার করি বা সম্প্রদান ব্যবহার করি। কিরকম না মশকায় ধূম, মশার জন্য ধোঁয়া। মশকায় ধূম, মশার জন্য ধোঁয়া, মশাকে তাড়ানোর জন্য ধোঁয়া। অর্থাৎ এখানেও কি না চতুর্থী সম্প্রদান হয়ে গেল। কি না বারণে এখানে কি মশাকে তাড়ানোর জন্য আমরা ধোঁয়া ব্যবহার করছি। এখানে হয় সম্প্রদানে চতুর্থী, কোনো কিছু নিবারণ করাবে, মশার নিবারণার্থে ধোঁয়া, তাই এখানে মশকায় ধোঁয়া, মশার জন্য ধোঁয়া। এটা তাদর্থে চতুর্থীও বলা হয়, অর্থাৎ মশার জন্য ধোঁয়া। এবার কি করব না অপাদান। অপাদানে আমরা কি দেখলাম না অপাদান কারকে হইতে থেকেছে, অর্থাৎ আমরা পঞ্চমী ধরব।
এটা চতুর্থী গেল। এবার পঞ্চমী। পঞ্চমী কি না হইতে থেকেছে, সেখানে অপাদানে, অর্থাৎ কি না গাছ থেকে পাতা পড়ে। গাছ, গাছের ভালো বাংলা বৃক্ষ, অর্থাৎ নর শব্দের মতো সেখানে বৃক্ষ শব্দের পঞ্চমীর এক বচন হলো বৃক্ষাত। বিখ্যাত কি না বিখ্যাত পত্রম পততি। এবার এটা লিখলাম এক বচনে, অর্থাৎ কি গাছ থেকে একটি পাতা পড়ছে, অনেকগুলো হলে হবে ফলম ফলে ফলানি, সেরকম পত্রম পত্রে পত্রাণী, দুটি হলে হবে কি না পত্রে পতত, অনেকগুলো হলে হবে পতন্তি, পত্রাণী পতন্তি। গাছ থেকে একটা পাতা পড়ছে, তাই বিখ্যাত পত্রম পততি, এটা গেল পঞ্চমী। এগুলো কিন্তু এক বচনের রূপ। এবার দ্বিবচনেও এখানে ব্যবহার করা যেতে পারে। তাই রামো গচ্ছতি, রামো গচ্ছত, রামা গচ্ছন্তি, এভাবে রূপ। তা এক বচনের ক্ষেত্রে দেখালাম, তোমরা আশা করি তোমরা দ্বিবচনেও তোমরা সূত্র অনুযায়ী লিখে সঠিকভাবে বুঝতে শিখবে। এবার দেখো, এবার কি সম্বন্ধে ষষ্ঠী। সম্বন্ধটা বলেছি কারণ নয়, কারণ এটা ক্রিয়ার সঙ্গে যোগ নেই। এবার কার বা কাদের, এখানে দেখো রাম, রাম রামের কি না রামের বই, রামস্য পুস্তকম, রামস্য পুস্তকম, রামস্য পুস্তকম, অর্থাৎ কি রামের বই। এটা কারণ নয়, কারণ নয়, কারণ এখানে ক্রিয়ার সঙ্গে যোগ নেই। এখানে কি হলো না ষষ্ঠী বা সম্বন্ধ, অর্থাৎ রামের সঙ্গে পুস্তকের একটা সম্বন্ধ আছে। তোমরা বলতে পারো তার মশকায় ধুমো এক্ষেত্রে কি, এখানে ক্রিয়া কি না মশাকে ধূপ দিয়ে বিতরিত তারাও বিতরিত করো, অর্থাৎ মশা, সেটাই সেই জন্য এখানে হলো না চতুর্থী, বিতরিত করো, এটা উজ্জ্ব আছে। মশার জন্য ধূম দিয়ে মশাকে বিতরিত করো, বিতাড়িত করো, সেটা উজ্জ্ব আছে, সেই জন্য এখানে সম্প্রদান কারক হয়ে গেল, সম্প্রদানে চতুর্থী। এবার এখানে অধিকরণ কারকের প্রসঙ্গ আসছে। অধিকরণ কি না কখন কোথায় কিসে, এটা অধিকরণের নির্দিষ্ট বিভক্তি হলো সপ্তমী। এবার সপ্তমী আমরা কি না নর শব্দ রূপ দেখি। নর শব্দ রূপে সপ্তমীর এক বচন হলো নরে। নর, রাম নিয়ে আলোচনা করছি, রাম একজনের নাম, কি না কে যায়, রাম যায়। রাম কোথায় যায় না রাম বনে যায়। রাম কোথায় যায় না রাম বনে যায়, রামও। এবার বন শব্দ কি না বন, অকারান্ত নর শব্দের মতো। রাম কোথায় যায়, সেখানে আমরা সপ্তমীর এক বচন কি রূপ পাই না নরে, তিনি বন শব্দের কি হবে না বনে। রাম বনে গচ্ছতি, রাম বনে যায়। একই রকম ভাবে তাহলে কি রাম বনে গচ্ছতি, রাম বনে যায়। এটা হলো সপ্তমী বিভক্তি রূপ রাম বা অধিকরণ কারক। রাম কোথায় যায় না রাম
বনে যায়। এবার এবার আমি বলি তিলে তেল আছে। কিসে আছে? তিলে। তিল 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 তাহলে কি হয় না তিলের সবটুকু অংশে তেল নির্যাস, তাহলে কি না তিলেসু। কিসে? তিলেসু, অর্থাৎ বহু বচন হলো সপ্তমী, কারণ তিলের তিল কড়াইয়ের বহু বচন তিলেসু, সব তিলে বলছি। তৈলম তৈলম অস্তি, তৈলম অস্তি, অস্তি আছে। কিসে আছে না তিলে, এখানে সপ্তমীর বহু বচন হয়ে গেল। একই রকম ভাবে বলি সে গণিতে ভালো, বা রাম গণিতে ভালো, রাম গণিতে নিপুণ, রাম গণিতে, রাম কি না গণিতে গণিতে নিপুণ, নিপুণ অর্থাৎ রাম গণিতে ভালো। কি করে এলো না গণিত সপ্তমীর এক বচন গণিতে, এবং কি বলেছি কিসে ভালো না গণিতে, সেই জন্য এখানে গণিতে হলো সপ্তমী। এখানে এভাবে সব এক বচন থেকে দ্বিবচন সমস্ত সূত্র অনুযায়ী পেয়ে গেলাম আমরা না কর্তৃকারক থেকে অধিকরণ কারকে যে নির্দিষ্ট বিভক্তি আছে সেই অনুযায়ী আমরা বাক্য গঠন শিখিয়ে দিলাম। এবার একটু একটু করে পরের ক্লাসে বড় করে আলোচনা হবে, ধাপে ধাপে আমরা এগোব। ঠিক আছে ছাত্ররা, আজকে এই পর্যন্ত। তোমরা এখন তো করোনার আবহে তোমরা গৃহবন্দী, তাই তোমরা কি বলবো না ঘরে থাকো এবং সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে আবার আলোচনা হবে।